আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় হাতিলের সৌজন্যে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত ১১টায় আমি সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেওয়ার ১৭ দিনের মাথায় তিনি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ২৬ মিনিটের লম্বা ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান আসলে কি বার্তা দিলেন সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। পাশাপাশি চলমান যে বন্যায় প্রায় লক্ষাধিক, গণমাধ্যমের রিপোর্টও বলছে সেটা প্রায় ১০-এর কাছাকাছি মানুষ পানিবন্দী হয়ে আছেন, সেসব এলাকার মানুষদের কি হবে সেসব প্রসঙ্গ নিয়েও কথা বলতে চাই আজকের আলোচনায় কয়েক ধাপেই। এই জন্য যাদেরকে আজকে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে একে একে পরিচয় করিয়ে দিতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। ডক্টর জিল্লুর, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে স্বাগত জানাতে চাই প্রথম আলোর সাংবাদিক জনাব ইফতেখার মাহমুদ, আপনাকেও। তবে আলোচনায় যাওয়ার আগে এখন পর্যন্ত আমার যে খবর পাচ্ছি, সচিবালয়ের সামনে শিক্ষার্থী এবং আনসার সদস্যদের সংঘর্ষের খবর আমরা পাচ্ছি। সেখানে আমাদের সহকর্মী আছেন মনিরুল ইসলাম। আমরা বরং তার কাছ থেকে একটু আপডেট নিয়ে আলোচনায় তাহলে ঢুকতে পারি। মনিরুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? স্টুডিও থেকে মীর বলছিলাম। আমাকে একটু বলবেন যে আনসার সদস্যদের সাথে আসলে শিক্ষার্থীদের এই সংঘর্ষের কারণটা কি আসলে? জি, আসলে ধন্যবাদ মীর আহসান। আপনি জানেন যে গত ২-৩ দিন ধরে আনসার সদস্যরা এয়ারপোর্ট রোড শহর দেশের বা বিশেষ করে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা আন্দোলন করছিল, তাদের চাকরির স্থায়ীকরণ, জাতীয়করণ, এই সমস্ত ইস্যুতে। তো আজকে দুপুর থেকে তারা এই সচিবালয়ের সামনে আটকে দেয় এবং আটকে সচিবালয়ের ভেতরে যেখানে ছিল সবাইকে অবরুদ্ধ করে রাখে ভেতরে। এবং পরবর্তীতে দেখা যায় সন্ধ্যার দিকে বা সন্ধ্যার কিছুটা আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় যে আনসারদের যেসব চাকরি জাতীয়করণের দাবি সেগুলো সরকার মেনে নিচ্ছে, একটা কমিটি করা হয় এবং দ্রুত পর্যায়ক্রমে আনসারদের সব দাবি মেনে নেওয়ার কথা বলা হয়। এই সময় এই আলোচনার জন্য আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক তারা প্রবেশ করেছিলেন এই সব বিষয়ে আলাপ আলোচনার জন্য। এরপরে আনসাররা সবাইকে অবরুদ্ধ করে দেয়, শিক্ষার্থীদের এই নেতাদের অবরুদ্ধ করে দেয়। আমরা যতদূর জেনেছি যে আনসার সদস্যদের ওই সময় একটা ব্যাপক সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন নেতা আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী আহত হয়েছেন, আনসার সদস্যরা আহত হয়েছেন। সেই সময় শিক্ষার্থীর নেতারা ডাক দেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে সবাইকে টিএসসিতে আসতে বলেন। হাজার হাজার শিক্ষার্থী তখন টিএসসি থেকে এই সচিবালয়ের দিকে চলে আসে এবং পরবর্তীতে তারা আনসার সদস্যদেরকে এই যে ভেতরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আটকে পড়েছিলেন তাদেরকে সরানোর জন্য, তাদেরকে বের করার জন্য, এই সচিবালয়টা অবরুদ্ধমুক্ত করার জন্য শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে আনসারদের সদস্যদেরকে সরে যেতে বলেন। তখনই আসলে মীর আহসান এখানে বড় ধরনের সংঘর্ষ বাধে। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলির আওয়াজ আমরা শুনতে পারি। আপনি পুরো রাস্তায় দেখতে পাচ্ছেন যে এরকম ঘণ্টাখানিক এরকম সংঘর্ষের পরে বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে মোতায়েন হয়। সেনা সদস্যরা তারা এপিজি কার্ড নিয়ে এবং প্রায় শতাধিক সেনা সদস্য এখানে আসেন। তারা আনসার সদস্য এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে বা নিবৃত্ত করতে চেষ্টা করেন। ঠিক এমন সময় আনসার সদস্যদেরকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা। প্রায় শতাধিক আনসার সদস্যের উপর আসলে আনসার সদস্যরা তখন শিক্ষার্থীদের উপরে তোপের মুখে পড়ে এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে আনসার সদস্যরা তাদের নিজের জীবন পরিস্থিতি কি এখনো নিয়ন্ত্রণের বাইরে? এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কে নিয়ন্ত্রণ করছে? আর শিক্ষার্থীরা কেনই বা বারবার এভাবে বল প্রয়োগ করছে? এরকম কোনো প্রশ্ন সেখানকার সমন্বয়ক বা কাউকে জিজ্ঞেস করার আপনার সুযোগ হয়েছে কিনা? জি, আসলে ঘটনা যেটি হয়েছে যে শিক্ষার্থীরা এখানে চেয়েছিল যে এখানে
আনসার সদস্যরা যাতে এখান থেকে সরে যায়। পরবর্তীতে তাদের উপরে হামলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা বলছেন আনসার সদস্যরা নিরস্ত্রভাবে আন্দোলন শুরু করলেও তাদের উপরে গুলি চালিয়েছে আনসার সদস্যরা, তাদেরকে লাঠিসোঁটা বা ইট পাটকেল দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করেছে। এই অভিযোগ নিয়েই আনসার সদস্যদেরকে এই শিক্ষার্থীরা মোটামুটি ঘিরে ফেলেছে। আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে প্রায় সচিবালয়ের থেকে কর্মচারী থেকে শুরু করে সচিব বা সব ধরনের উপদেষ্টারা দুপুর থেকে ভেতরে অবস্থান করছেন, অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনী মোটামুটি এই সচিবালয়ের সামনে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, শিক্ষার্থীদেরকে কিছুটা নিবৃত্ত করতে পেরেছে। এই সুযোগে সচিবালয়ের ভেতরে যত কর্মকর্তা উপদেষ্টা বা যারাই আটকে পড়েছিলেন দর্শনার্থী, সবাই যে যার মতো গাড়ি নিয়ে, বাইক নিয়ে বা হেঁটে এখান থেকে সচিবালয়ের কর্মকর্তারা বেরিয়ে যাচ্ছেন এবং মোটামুটি পরিস্থিতি কিছুটা শান্ত। এবং যে আনসার সদস্যরা শিক্ষার্থীদের মুখে আটকে পড়েছিলেন, যাদের সাথে সংঘর্ষ ছিল, তাদেরকেও সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জি, মনিরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, পরে প্রয়োজনে আপনার সাথে আবারও যোগাযোগ করব। তবে আমি এখন আলোচনার টেবিলে আনতে চাই। জনাব সাইফুল হক, আপনার কাছ থেকে জানতে চাইবো, আসলে আজকে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন তার বক্তব্য যদি শোনেন, তিনি বলছিলেন যে প্রত্যাশা পূরণে আসলে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা কি কোনো ধৈর্যের আলামত দেখতে পাচ্ছি? আপনাকে ধন্যবাদ। আমাদের দুজন প্রিয়ভাজন আলোচক জি আর আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। ধৈর্যের তো ঘাটতি দেখা যাচ্ছে। এটার ফ্ল্যাট গেটটা ওপেন হয়েছে, বিশেষ করে ছাত্ররা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানোর যে দাবি নিয়ে কয়েকশো ছাত্ররা তারা যেভাবে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ল এবং প্রায় বলতে পারেন তাদেরকে বাধ্য করা হলো যে বাকি পরীক্ষাগুলো হবে না এবং এক ধরনের অটো প্রমোশনের সিদ্ধান্তের জায়গা থেকে 12-13 লক্ষ শিক্ষার্থীরা, তারা পরীক্ষার্থী, এই কয়েকশো তাদেরকে প্রতিনিধিত্ব করেন কিনা বা পরীক্ষা বাতিল না করে বা অন্যান্য আরও তো অনেকগুলো বিকল্প ছিল। তো এগুলো আমি এই জন্য কথা বললাম যে একটা চাপ দিলেই সচিবালয়ে ঢুকে যাওয়া যাচ্ছে এবং চাপ দিয়ে মানে অন্য বিকল্প থাকার পরেও বলতে পারেন অনেকের কাছে যে বিকল্পটা গ্রহণযোগ্য হয়নি সেটা প্রায় বাধ্য করা হলো। আজকে যেটা বললেন যে এই যে আনসার সদস্যদের যেটা আমরা দেখলাম, তাদের অনেকগুলো ন্যায্য দাবি আছে, চাকরি স্থায়ীকরণের দাবি, তাদের অনেকগুলো গণতান্ত্রিক দাবি, মানবিক দাবি, তারা সমাজের যে অংশ থেকে এসছেন তাদের এটা বহু বছরের দাবি। এটা আমি নিশ্চয় মনে করি এর ভিতরে ন্যায্যতা আছে, যৌক্তিকতা আছে এবং ইতিমধ্যে যেটা আমি দেখেছি গণমাধ্যমে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে উপযুক্ত সময়ে তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করবার একটা আশ্বাসও দেওয়া হয়েছে। এটা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে তারা সচিবালয় চারপাশে তারা এক ধরনের ঘেরাও তারা করে রেখেছেন। ওর ভিতরে সচিবরা ছিলেন, উপদেষ্টারা ছিলেন, এমনকি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সারির যারা নেতৃবৃন্দ এবং তারাও সেখানে অবস্থান করছিলেন। তো এটা নিশ্চয়ই আপনি আশ্বাস দেবার পরে ব্যাপারটা কি এরকম যে আজকে আপনি আশ্বাস দিলেন, আপনাকে আজকেই পরিপত্র জারি করতে হবে এবং আগামীকালকে থেকে আপনাকে বাস্তবায়িত করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিশ্চয়ই এভাবে হয় না, হওয়া উচিত না। কথা বলছি যে এটা নিশ্চয়ই আমরা দাবি আদায়ের এই ধরনটা এটা যদি চলতে থাকে তাহলে তো সচিবালয় আর এটা কোনো কাজ করার যাবে না। শিক্ষার্থীরাও তো সব দাবি আদায় চাপ দিয়ে করলো। আচ্ছা, তার না, আমি যেটা বলেছি যে আপনি যখন ফ্ল্যাট গেট যখন আপনি ওপেন করে দেন, এভাবে চাপ দিলে, জমায়েত করলে বা দাবি আদায় করলে, এটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক না কেন, যেটাকে বলে একটা মব জাস্টিস, যেটা যে আপনি ধমক দিয়ে, চাপ দিয়ে, ঘেরাও করে, গলায় গামছা লাগিয়ে আপনি যে কোনো দাবি আদায় করতে পারেন, এটা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ এটাকে অ্যালাউ করতে পারে না। গণতান্ত্রিক দাবিগুলো নিশ্চয়ই আমরা সমর্থন করি। তার জন্য যে আজকে প্রধান উপদেষ্টা বললেন বা আমরাও রাজনৈতিক অংশ থেকে যেটা বলতে চাই, আমরা বহু বছর ধরে যেগুলো তাদের ক্ষোভ আছে, তাদের প্রচণ্ড তাদের মধ্যে আক্ষেপ আছে, বিক্ষোভ আছে, এগুলো যৌক্তিকতা আছে, আপনি সেখানে আলাপ আলোচনা করে সেটাকে আপনি উপযুক্ত করেন। কিন্তু যে ঘটনাটা আজকে সংঘটিত হয়েছে, আমি উদ্বিগ্ন এই কারণের জন্য যে এগুলো কার্যত অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা, প্রশ্নবিদ্ধ করা বা এইগুলোর মধ্যে কোনো অন্তর্ঘাতমূলক কোনো কাজের কোনো নমুনা দেখা যাচ্ছে কিনা। আমি বরঞ্চ এগুলোর জন্য আমি নাগরিক হিসাবে
আমি রাজনীতিক হিসাবে বরঞ্চ এটা নিয়ে আমার উদ্বেগ আছে। এই উদ্বেগের মধ্যে নিশ্চয়ই উদ্বেগ তো আমার জানাবোই, কিন্তু পাশাপাশি যদি এটাও একটু যোগ করে দেই যে ধরেন আমরা তো আরেকটা বিষয় নিয়ে উদ্বিগ্ন ভীষণ, যে আমাদের দেশের পূর্বাঞ্চল সেখানে যেভাবে বন্যা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে, খুব ভীষণ রকমের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা যেগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো পানিবন্দী হয়ে আছে, সেসবের বিষয়েও তো আমাদের নজর দেওয়া উচিত। না, আমি তো মনে করি ইতিমধ্যে আমাদের তো অন্তর্বর্তী সরকার তারা যেমন গুরুত্ব দেবার চেষ্টা করেছেন, সবাইকে তারা যুক্ত করবার চেষ্টা করেছেন, আমাদের ছাত্র তরুণরা তারা চেষ্টা করেছেন, সকল রাজনৈতিক দল, নিশ্চয়ই আমার বন্ধুরা একমত হবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গণ উদ্যোগ আমরা দেখছি। সমাজের নানা অংশের মানুষ তারা যেভাবে, আমার মনে আছে 80-র দশক 88-র বন্যা থেকে শুরু করে পরবর্তীকালে যেভাবে একটা বিশাল আকারে গণ উদ্যোগ, এবার সরকারি উদ্যোগের জন্য কেউ কিন্তু বসে নেই, যার যেটুকু সামর্থ্য আছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পাড়ার ক্লাব থেকে শুরু করে, মহল্লা থেকে শুরু করে, ছাত্র, তরুণ, যুবক সবাই কিন্তু এগিয়ে আসছেন। তার মানে মানুষের পাশে মানুষ কিভাবে দাঁড়িয়ে যাচ্ছে, সামাজিক উদ্যোগগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি সেই উদ্যোগটা আমাদের জন্য কিন্তু আসল ভরসার জায়গা। ডক্টর জিল্লুর, আপনার বিশ্লেষণ শুনতে চাইবো, যা এতক্ষণ ধরে শুনলেন সাইফুল হকের, সেখানে যদি আপনি কিছু যোগ করতে চান নিশ্চয়ই যোগ করতে পারবেন। পাশাপাশি যে চলমান বন্যার প্রসঙ্গটা নিয়ে কথা বলতেও চাই, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই বন্যাটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি একেবারে আকস্মিক বন্যা বা অনেকেই বাঁধের রাজনীতি? আপনার বিশ্লেষণটা কি আসলে? এখন দেখেন, বন্যা যেমন আমরা তো এই নিরক্ষীয় অঞ্চলে আছি, এই অঞ্চলে একটা বর্ষা সিজন আছে, তারপর শীতকাল আছে, আবার আরেকটা সামার, এটা আছে। তো এই বর্ষায় আমাদের বন্যা হয়। বন্যা কেন হয়? এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই অঞ্চলে কিছু অনেক বড় রিভার, পৃথিবীর অন্যতম কয়েকটা দীর্ঘতম রিভার এইখানে আছে, যেমন পদ্মা বা গ্যাঙ্গিজ বলি আমরা, ব্রহ্মপুত্র, মেঘনা। এই নদীগুলোর অববাহিকা কিন্তু অনেক বড়। যেমন আমি যদি বলি গ্যাঙ্গিজ অববাহিকা বাংলাদেশের যে আয়তন এর প্রায় 7.5 গুণ, অর্থাৎ এই গ্যাঙ্গিজ অববাহিকা হলো প্রায় 1 মিলিয়নের স্কোয়ার কিলোমিটারের উপরে। ব্রহ্মপুত্রের অববাহিকা হলো প্রায় 6 লক্ষ স্কোয়ার কিলোমিটার। তো এই যে অববাহিকায় যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টির পানিটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে নেমে আসে, এই যে তিনটা। এবং মেঘনার হলো প্রায় 1,86,000, মেঘনা প্রায় 86,000 স্কোয়ার কিলোমিটার। তো এই যে পানিগুলা এই যে বাংলাদেশের উপর দিয়ে আসে, বাংলাদেশে হলো 1,47,000 কত 570। যদি এটা আমাদের নিয়মিতই হয়ে থাকে, নিয়মিত হয়ে থাকে, তাহলে ফেনী বলেন, কুমিল্লা বলেন, বা 11টি জেলা বা পূর্বাঞ্চলে ওই জেলাগুলোর অবস্থা এত দ্রুত অবনতি ঘটলো কেন? এখন দেখেন, এই যে পূর্বাঞ্চলীয় যে ডিস্ট্রিক্টগুলো এবং আগরতলা, 3 দিন একাধারে যে বৃষ্টিপাত হয়েছে, কোনো জায়গায় প্রায় 500 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হয়েছে। 500 মিলিমিটার উপরে বৃষ্টিপাত 1.5 ফুটের উপরে, কিন্তু প্রতিটা জায়গায় 1.5 ফুট পানি। এখন পাহাড়ি অঞ্চলে কি হয়? পাহাড়ি অঞ্চলে কি আমাদের দেশের পাহাড়গুলো হলো কি উত্তর দক্ষিণে প্রসারিত। দেখবেন যে যদি এই কোনো ম্যাপে দেখেন, গুগল ম্যাপে দেখবেন যে পাহাড়গুলা উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত, পাহাড় বেলি, এগুলোকে আমরা বঙ্গিল পর্বত বলি। তো পাহাড়ে যখন বৃষ্টিপাত হয়, তখন এই হিলের যেই পানিটা, এটা স্লোপ দিয়ে, স্ট্রিম দিয়ে ভ্যালিতে এসে পড়ে, ভ্যালি থেকে রিভার দিয়ে এটা নিষ্কাশন হয়। এখন পাহাড় হলো অনেক স্টিপ স্লোপ, যখন এখানে প্রচুর বৃষ্টিপাত খুব দ্রুত পানিটা নেমে আসে। এখন পানিটা যেহেতু উত্তর দক্ষিণে, বেলিগুলা উত্তর দক্ষিণে নামবে, এই জন্য ফেনী অঞ্চলে যে 3টা রিভার, ফেনী, মাতামুহুরী এবং সেলোনিয়া, এই 3টা রিভার কিন্তু এই ভ্যালি বরাবর, এবং ভ্যালি বরাবর পানিটা খুব সহজেই নিচু জায়গা এসে পড়ে। এই জন্য খুব দ্রুত এগুলো হলো এই ফেনীটা হলো পাহাড়ের পাদদেশ, তো খুব দ্রুত এখানে পানিটা এসেছে। এবং এত বৃষ্টি হয়েছে যেটা এই যে ক্যাচমেন্ট, এই 3টা রিভারের ক্যাচমেন্ট এরিয়া কিন্তু আগরতলা সহ। আচ্ছা, এই জায়গায় যে অনেক অভিযোগগুলো তুলছেন যে আসলে আমাদের তথ্যগত যে আদান প্রদান ছিল প্রতিবেশীদের সাথে, সেখানে এক ধরনের জটিলতার কথা অনেকেই বলছেন। আপনি কি মনে করেন যে এখানে আসলে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কোনো জটিলতা হয়েছে? তথ্য আদান প্রদানের জটিলতা, এটা তো এটা হিস্ট্রিক্যাল। কিন্তু আমরা যেমন এই যে আমাদের 54টা যেই ট্রান্সবাউন্ডারি রিভার আছে, 54টা রিভারেরই কিন্তু তথ্য আমাদের জানা দরকার। এবং
এটার তথ্য আমাদের যেই তথ্যগুলো আছে এটাও কিন্তু পার্শ্ববর্তী দেশের জানা দরকার, এবং পার্শ্ববর্তী দেশ যেহেতু আপস্ট্রিমে আছে ওই তথ্যগুলো আমাদের জানা আরও বেশি জরুরি। কারণ হচ্ছে আমাদের এখানে যদি বৃষ্টি নাও হয়, যদি ওই এলাকা যেহেতু ক্যাচমেন্ট এরিয়ার ম্যাক্সিমাম পার্টি হলো আমাদের পার্শ্ববর্তী দেশে, তখন ওইখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আমাদের এখানে বন্যা হতে পারে, যেটা হয় সুনামগঞ্জে। সুনামগঞ্জে দেখা যায় কোনো বৃষ্টিপাত সুনামগঞ্জ এরিয়াতে নেই, কিন্তু আসামে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের কিন্তু এই যে আগাম বন্যা মে জুন মাসে হয়ে থাকে। এটাও একটা এটাও কিন্তু ওইটা আগাম বন্যা বলি, এবং ওইটাকে আমরা বলি ফ্লাশ ফ্লাড। এটাও কিন্তু একটা এরকম একটা আকস্মিক বন্যা। ওকে, আমি যদি ইফতেখার মাহমুদের কাছে যদি জানতে চাই যে এই মানে একটু আগে যেটা আলাপ করছিলাম আমরা, যদি সচিবালয় সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো যোগ করতে চাই আপনি নিশ্চয়ই যোগ করতে পারেন। পাশাপাশি যেহেতু আপনার সাবজেক্ট এই জলবায়ু নিয়ে বিষয়ে বা আবহাওয়া বিষয়ে, সেক্ষেত্রে আপনার মন্তব্যটা শুনতে চাইবো যে ধরেন আপনার বিশ্লেষণটা কীরকম হবে। ধরেন বাংলাদেশে আবহাওয়া আইন যেটা আছে সেখানে কি কোনো ধরনের সমস্যা দেখতে পারেন কি না, যে আসলে এই ধরনের তথ্যগুলো যেগুলো উন্নত বিশ্বে খুব উন্মুক্ত থাকে সবার জন্য, যে আবহাওয়া সংক্রান্ত কবে কি হবে না হবে, আমাদের এখানে কি কোনো জটিলতা আছে? হ্যাঁ, জটিলতা তো অবশ্যই আছে, এবং সেটা আমি মনে করি যে এই আলোচনার জন্য খুব বেশি প্রাসঙ্গিক না। কেন? আমি মনে করি যে আসলে আমরা এই যে বন্যাটা হলো, এই বন্যার ক্ষেত্রে আমার কাছে দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। একটা হচ্ছে বন্যাটা কখন হলো এবং কোথায় হলো। বন্যাটা হয়েছে আগস্ট মাসে, এবং আগস্ট মাসে বন্যার আগে আমাদের ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, কক্সবাজার এই বেল জুড়ে কিন্তু আপনার 2 দফা পানি নদীর বিপদসীমা অতিক্রম করে গেছে। তো ফলে নদীগুলো কিন্তু আগে থেকেই টুইটুম্বুর অবস্থায় ছিল। হ্যাঁ, তো এমন অবস্থা তখন পানিটা তো নামার জন্য যে সময়টা পায়, আগস্ট সেপ্টেম্বর থেকে পানিগুলো নামতে থাকে, নদীগুলো খালি হতে থাকে। কিন্তু এই খালি হওয়ার আগেই হঠাৎ করে একটা, যেটাকে আমরা বলতেছি যে মেঘ বিস্ফোরণ, ক্লাউড ব্রাস্ট, ওই রকম একটা ঘটনা ঘটে গেল এই আপনার 19 তারিখ থেকে। হ্যাঁ, এবং মেঘ বিস্ফোরণের যেটা আমাদের আবহাওয়া বিজ্ঞানীরা বলে এটা কি মানে 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 ক্লাউড বাস্ট যেটা কথা বলছেন, মেঘ বিস্ফোরণ, এটা কি মানে 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 এই তথ্যের ব্যাপারে আপনি কতটুকু কংক্রিট? হ্যাঁ, তথ্যের ব্যাপারে কংক্রিট এই কারণে যে, কারণ বৃষ্টিপাতের যদি একটু পরিমাণ দেখেন এবং জায়গাটা যদি দেখেন, তাহলে এইটা আসলে ক্লাউড ব্রাস্ট বলার সুযোগ আছে। কারণ ক্লাউড ব্রাস্ট সম্পর্কে বলা হয় যে 400 থেকে 500 মিলিমিটার বৃষ্টি কোথাও যদি টানা স্থিরভাবে চলতে থাকে, এইটা অনেকটা আসলে ঝর্ণা ছেড়ে দেওয়ার মতো। মেঘের পরে মেঘ জমে জমে আপনার 100 মেঘে এটা ব্রাস্ট করে বৃষ্টি চলতে থাকে, এবং এক জায়গায় স্থিরভাবে বৃষ্টিটা হয়, এবং সেটার পরিমাণটা অনেক বেশি হয়। তো এটা ক্লাউড ব্রাস্ট আমরা, আমাদের আবহাওয়াবিদরা এটা বলছেন, এবং অলরেডি ভারতের যারা, ত্রিপুরার যারা আবহাওয়া নিয়ে কাজ করছেন তারাও একই কথা বলছেন পরিমাণ দিয়ে। প্রশ্নটা হচ্ছে যে এই বৃষ্টিটা আসলে কোথায় হয়েছে। আমাদের যদি ফেনী, লক্ষ্মীপুর ওই অঞ্চলটা যদি আপনি ভূমির গঠন প্রক্রিয়া দেখেন, এটা কিন্তু খুব বেশি আগের ভূমি না, এবং এই ভূমিটা আসলে তৈরি হয়েছে ক্রস ড্যাম সহ নানা রকমভাবে ল্যান্ড রিক্লেমেশনের প্রসেসের মধ্য দিয়ে। এবং ওই ল্যান্ডগুলো ফরমেশন হওয়ার আগেই, কম্প্যাক্ট হওয়ার আগেই সেখানে কিন্তু আপনার মানুষের বসতি চলে এসেছে। মানুষের বসতি প্রোটেকশন দেওয়ার জন্য নানা ধরনের বাঁধ দেওয়া হয়েছে, এবং এই ল্যান্ডগুলো একটু স্লোপি কিন্তু আবার বেশ সফট। ফলে যেটা হয়েছে যে ওইখান দিয়ে পানিটা একদমই ঢাল বেয়ে নিচে চলে এসেছে। 2 নাম্বার হচ্ছে যে ওইখানে যেহেতু বাংলাদেশের ওইটা একটা বন্যামুক্ত এলাকা হিসেবে আমরা এতদিন জানতাম। আমরা বাংলাদেশের বন্যা মানে বুঝি উত্তরাঞ্চলের বন্যা, যেটা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট দিয়ে একটা বন্যা হয়, তিস্তা বেসিনে একটা হয়, আর গঙ্গা অববাহিকা দিয়ে পদ্মা দিয়ে একটা বন্যা হয়, আর সিলেটে হয়। কিন্তু এই অঞ্চলে কিন্তু 30-40 বছর কোনো বন্যা হয়নি। ফলে যে এলাকায় বন্যা কম সে এলাকায় বসতিও বেশি। এটা বাংলাদেশের হিস্টোরিক্যালি তাই। এবং বসতি বেশি হলে যা হয় যে, যেগুলো আসলে নদী তীরবর্তী এলাকা, ও নদী তীরবর্তী এলাকাগুলো হচ্ছে আপনার, বিশেষ করে এখানে যে ঝিরি যেগুলো ছিল, খাল যেগুলো ছিল, সবগুলোর মধ্যে বসতি হয়ে গেছে। ফলে নদীটা খুব ন্যারো হয়ে গেছে। ফলে একই সঙ্গে একটা ফ্ল্যাশি ফ্লাড চলে আসছে, আবার পানিটা যাওয়ার পথগুলো আটকানো। ফলে এই পানিটা আসলে নদী, ওই পানিটা ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটিটা কম। কেউ যে বলার চেষ্টা করছেন এর মধ্যে পানির রাজনীতি, এটা কি আসলে পানির রাজনীতিটা? হ্যাঁ, ডেফিনেটলি এটার মধ্যে তো অবশ্যই রাজনীতি আছে। কারণ আমাদের যে যৌথ নদী কমিশন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেটা আছে 1972 সালে, সেখানের মধ্যে একটা ক্লজ ছিল, যেটা ওদের 5টা যে কাজের যে ওদের
কোড অফ কন্ডাক্ট, এটার মধ্যে একটা ছিল যে বন্যার তথ্য বিনিময় করা, এবং বাংলাদেশ হচ্ছে ভারতের কাছ থেকে প্রতিদিন 2 বেলা করে বন্যার তথ্য পায়। কিন্তু কোন তথ্য পায়? পায় হচ্ছে শুধুমাত্র 14টা পয়েন্টে, 8টা নদীর 14টা পয়েন্টের পানি কতটুকু উঁচুতে উঠলো। কিন্তু এটা দিয়ে কি আসলে আমি বলতে পারবো যে আমাদের এখানে কবে, কখন, কোথায়, কিভাবে, কতটুকু পানি আসবে? এটা তো আমার বলার সুযোগ নাই। কারণ এটা আমাকে বলতে হলে আমাকে পানির স্পিড কত গতিতে আসতেছে, আমাদের নদীগুলোর উজানে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলোর গেট ওরা কখন খুলে দিচ্ছে বা কখন খুলে যাচ্ছে, সেখান থেকে কি পরিমাণ পানি আসতেছে, যেই অঞ্চল দিয়ে পানি আসতেছে ওইটার ল্যান্ড বা টপোগ্রাফিক্যাল সিচুয়েশনটা কি, হ্যাঁ, ফলে পানি এটার উপর ডিপেন্ড করবে পানির স্পিডটা কিরকম। ওটা যদি পলিমাটির উপর দিয়ে আসে আস্তে আসবে, কারণ পানিটা শুষে শুষে আসবে। ওইটা যদি রকি হয় তাহলে একটু দ্রুত আসবে। ফলে এগুলো অনেকগুলো কন্ডিশন এটার উপরে ইনভলভ। বাংলাদেশ লিখিতভাবে 2023 সালের যৌথ নদী কমিশনের সভায় একদম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে বলেছিল যে আমার এরকম 3 ধরনের তথ্য লাগবে, এবং এই তথ্য আমাদেরকে দিতে হবে, কারণ আমরা তো এটার জন্য অঙ্গীকারাবদ্ধ 1972 সালের যৌথ নদী কমিশন আইনে। কিন্তু সেই তথ্য তো আমরা পাই নাই। না পাওয়ার ফলে যেটা হয়েছে, শুধুমাত্র পানির উচ্চতা বৃদ্ধির তথ্য দিয়ে, যেটা এখন সারা পৃথিবীতে আপনি যদি যে কোনো স্যাটেলাইট পিকচার দিয়ে আপনি কোনো একটা জলাশয়ের উপরে যদি আপনি ইমেজ ধরে ওটাকে যদি আপনি একটা অ্যাপস দিয়ে করেন, রান দেন, ওইটার পানির উচ্চতা জানা যাবে। এটার জন্য আলাদা করে তথ্য দেওয়ার দরকার নেই। আমাদের তথ্য পাইতে হবে পানিটা কত দ্রুত আমাদের এখানে আসতেছে, কি পরিমাণ পানি আসতেছে। জি, আমি এই যেটা আমি থামিয়ে বিরতির পর ফিরে এসে ডক্টর জিল্লুর এবং সাইফুল ভাইকে যেটা জানতে চাইবো আসলে যে ধরেন আমাদের পরীক্ষিত প্রতিবেশীর সাথে আসলে আমাদের সম্পর্কের জায়গাটা, বিশেষ করে এই পানি সংক্রান্ত, আমরা তো ভাটির দেশ, তার উজানের, সেই জায়গাগুলোতে আসলে গ্যাপ কোথায় থাকলো, এই পানি কীভাবে নামবে, এরপরে আসলে আমাদের কী কী ব্যবস্থাপনাগুলো জরুরি সেটাও জানতে চাইবো। পাশাপাশি আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বক্তব্য আছে সেখানেও বেশ কিছু মেসেজ আছে, সেগুলো একটু নাগরিক হিসেবে তা আপনাদের বক্তব্য জানতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। ডক্টর জিল্লু, যেটা বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আসলে আমাদের পরীক্ষিত প্রতিবেশীর সাথে আসলে আমাদেরকে এই ধরনের পানি বলেন বা আমাদের ন্যায্য পানির হিস্যা বলেন বা এই ধরনের আগাম পূর্বাভাস বলেন বা তথ্য বিনিময় বলেন, সেই ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলোতে আপনার কি কোনো পরামর্শ বা আপনি কি মনে করেন কোনো ঘাটতি আছে কিনা? পাশাপাশি যখন পানি নামতে শুরু করবে আসলে তখন আসলে কি কি বিষয়গুলোতে আমাদের মনোযোগী হওয়া উচিত? এখন যেহেতু যেই ট্রান্সবাউন্ডারি রিভার, আমাদের অনেক রিভার আছে এবং ম্যাক্সিমাম রিভারই আমাদের ইন্ডিয়ার সাথে, হ্যাঁ, 54টা রিভার এবং মায়ানমারের সাথে আছে 3টা রিভার। তো ট্রান্সবাউন্ডারি রিভারের কিন্তু নিয়মই আছে, এই রিভারের অধিকার যেই যেই দেশের উপর দিয়ে যায় তাদের সবার সমান অধিকার, ন্যায্যতা, এবং এখানে অনেকগুলা রাইটস আছে। যেমন আমরা যখন বলি, যেমন একটা হলো নেচার্স রাইট, নেচারের রাইট, প্রকৃতিগতভাবে যে ইকোসিস্টেম এটাকে আপনি প্রিজার্ভ করবেন, এটা যেই দেশের উপর সবারই কিন্তু এটা দায়িত্ব। আরেকটা হলো আপনার এই হিউম্যান রাইটস, মানুষের কিন্তু পানি পাওয়ার অধিকার আছে ইন্ডিভিজুয়ালের। এই নদী আমি যেই পপুলেশন, এই রিভার বেসিন বলি, রিভারটা তো যায় মাঝখান দিয়ে, আশেপাশে তার ক্যাচমেন্ট এরিয়া যেখান থেকে পানি, আমরা নদীকেও বলি তো আমাদের জীবন্ত রিভার বেসিন। হ্যাঁ, এই রিভার বেসিনের যে পপুলেশন, যেই দেশেরই হোক, তার পানি পাওয়ার রাইট আছে। আরেকটা হলো যেই দেশের উপর দিয়ে যায়, প্রত্যেকটা দেশের পানি পাওয়ার রাইট আছে। এই 3টা রাইটস অফ রিভার বেসিন বলা হয়। এই রাইটস অফ রিভার বেসিনে এটার যদি আপনার পানির ইউজের ক্ষেত্র আপনার কনসেনসাস হতে হবে। তারপর এই যে রিভারের যে বেসিন, এটার ডেভেলপমেন্ট এবং কনজারভেশন এবং এটার অর্থনীতি, এগুলো সব আমরা বলি রিভার বেসিন ডেভেলপমেন্ট। হ্যাঁ, একটা বেসিন রিভারকে ডেভেলপ করতে হলে তার পুরো বেসিনের নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এই রিভারগুলো ট্রান্সবাউন্ডারি, এই জন্য আমাদের বায়োলেটারাল ইয়েতে কে কোথায় কি করবে, কোথা থেকে পানি প্রত্যাহার করবে, কোথায় ড্যাম দিবে, কোথায় ব্যারেজ দিবে, এগুলো কিন্তু আমাদের বায়োলেটারাল আলোচনার মাধ্যমে হওয়া উচিত। এবং আন্তর্জাতিকভাবে এরকম অনেক নদী আছে, ইউরোপে আছে, ইভেন আমেরিকাতে স্টেট টু স্টেট, হ্যাঁ, রিভারের এই ইয়েগুলো আছে। তো ইন্ডিয়া তো আছে, হ্যাঁ, ইন্ডিয়াও তো কিন্তু এখন স্টেট টু স্টেট কিন্তু এই রিভার নিয়ে ট্রান্সবাউন্ডারি, মানে এক স্টেট থেকে আরেক স্টেটের রিভার পানি কীভাবে ব্যবহার করবে, এটা ইন্ডিয়াতেও কিন্তু এখন স্টেট টু স্টেট কিন্তু
কনফ্লিক্ট। কিন্তু আমাদের তো তারা হচ্ছে পরীক্ষিত প্রতিবেশী, আমরা তাদেরকে বলি। তো আমাদের 53 বছর পার হতে চললো, আমাদের অভিন্ন নদীগুলোর বিষয়ে আসলে কি আমরা কোনো রাজনৈতিক সমাধানে বা সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো জটিলতায় পড়ে গিয়েছি? এটা অবশ্যই রাজনৈতিক হতে হবে, এটা বিশেষজ্ঞ পর্যায়ে আমরা বলি। যেমন আমরা বিশেষজ্ঞ পর্যায়ে যে এটা বললাম, এই রিভার বেসিন ডেভেলপমেন্ট করতে হলে যৌথভাবে করতে হবে, কে কোথায় কি করে, কে কি পরিমাণ এবং কে কি পরিমাণ পানি পাবে, এটাও কিন্তু ক্যালকুলেট করা সম্ভব পপুলেশন বেসড অন আমার পপুলেশনের উপর ভিত্তি করে। যেখানে যেই পপুলেশন বেশি সে বেশি পানি পাবে। হ্যাঁ, তো এইটা আমরা সায়েন্টিফিক এবং আমরা যেই গবেষক আমরা বিশেষজ্ঞ পর্যায়ে থেকে বলি, কিন্তু ডিসিশনটা তো হবে পলিটিক্যাল না হলে, যেমন এই যে ইফতেখার ভাই বললেন যে ডেটার শেয়ারিং, শুধু হাইটের ডেটা দিলে হবে না, এখানে কী পরিমাণ ডিসচার্জ হয়, কী পরিমাণ রান আপ অর্থাৎ গড়ায় কী পরিমাণ পানি আসে, তারপরে এখানে এই কী পরিমাণ পপুলেশন আছে, এগুলার সব ডেটাগুলো দিতে হবে। এবং আবহাওয়ার ক্ষেত্রে আমার এটা তো এখন একটা আধুনিক যুগ, হ্যাঁ, এখন ইন্টারনেটের যুগ, এটা তো ওয়েবসাইটে দিলেই আমরা পেতে পারি, কিন্তু এগুলো আমরা পাই না। তো এই জন্য আমাদের এই বেসিন ডেভেলপমেন্টের আমরা যে বলি যে শেয়ারিং ছাড়া হবে না, কিন্তু এটা আমরা পাচ্ছি না, আমরা বিগত সময় পাইনি। অর্থাৎ এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, রাজনৈতিক আলোচনার ব্যাপার আছে। জি সাইফুল হক, আমরা গত কয়েকদিনে বেশ সামাজিক ঐক্য দেখলাম, যে সমাজের মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধতা আমরা দেখলাম। সেক্ষেত্রে তাহলে আমাদের যে এই প্রতিবেশীদের সাথে যে অভিন্ন নদীগুলো যেগুলো আছে, যেগুলোর সাথে আসলে আমাদের পানির যে ন্যায্যতা প্রাপ্যতা, সেই জায়গাগুলোতে যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা কি শুধুমাত্র আমরা একটা সরকারের দিকে আঙুল তুলবো, নাকি ধারাবাহিক ক্রমান্বয়ে তো অনেকগুলো সরকারই ছিল, সবাইকে আসলে এই বিষয়টাতে আমরা মনোযোগী হতে পেরেছি? এ ব্যাপারে প্রথমত আমাদের এখানে এ পর্যন্ত যত সরকার ছিল, একটা সাধারণ মিল আছে যে আমাদের জাতীয় স্বার্থের পক্ষে যেভাবে স্ট্যান্ড নেবার প্রশ্ন ছিল, যেভাবে বলিষ্ঠভাবে জাতীয় স্বার্থের ব্যাপার নিয়ে আপনার ডিপ্লোম্যাটিক যে বার্গেনিং বলেন বা দর কষাকষি প্রশ্ন বলেন, কোনো সরকার খুব যোগ্যতার সাথে এটা করতে পেরেছে এরকম নজির খুব একটা নাই। আমি একেবারে কিছু কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে। প্রধান কারণ হচ্ছে যে আমরা এখানে রাজনীতিটা অনেক বেশি কাজ করেছে। বিশেষ করে আমি দেখব যে ধরুন ভারতকে আমরা একটা স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে, আপনি যেমন পানির কথা বললেন, আন্তর্জাতিক পানির উপরে বাংলাদেশের, আমি একটা ভাটির দেশ হিসাবে, এটা তো ভারতের দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না, এটা আমার ন্যায্য পাওনা। ইন্টারন্যাশনাল লজ আছে, ধারা আছে, বিধি আছে, তো সেই জায়গাতে কিন্তু এটা তো আপনি পুরো নেশনকে আপনি প্রতিনিধিত্ব করবেন। যেমন ধরুন আমি একটা ছোটো এক্সাম্পল বলি, আপনি ট্রানজিট করিডোর, আমি বলি এটা আমাদের একমাত্র হাতের পাঁচ ছিল বার্গেনিং করবার জন্য, ট্রানজিট বা যদি করিডোরকে যুক্ত করি, এটাকে প্রায় বিনা বার্গেনিংয়ে আপনি কিন্তু ছেড়ে দিলেন, যেটা দিয়ে কিন্তু আপনি অভিন্ন নদীর পানি প্রবাহে আমাদের ন্যায্য হিস্সা থেকে শুরু করে আমার সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ বলি, অথবা আমার ট্রেড ইমব্যালেন্স যেটা আছে, বা আমার ভারতে এখন পর্যন্ত শুল্ক বা অশুল্ক বাধা যেগুলো আছে, এগুলোকে অতিক্রম করবার ক্ষেত্রে আমাদের একটা সরকার তার রাজনৈতিক আনুগত্যের কারণে, বিশেষ করে আমি বলবো যে আগের ধারাবাহিকতা আছে, কোনো সরকার খুব যোগ্যতার সাথে কাজ করতে পেরেছে আমি বলছি না, কিন্তু গত কবছরে যে কোনোভাবে ক্ষমতায় থাকতে যেয়ে এবং ভারতের এক কাট্টা সমর্থন পাওয়ার জন্যে, আপনি খেয়াল করবেন তিস্তার ইস্যুটা, এটা এখন আর কোনো আলোচনার ভেতরেই নাই। আলোচনা হচ্ছে পানি ব্যবস্থাপনা নিয়ে। আরে বাবা, আগে তো আমার তিস্তার আমার যে ন্যায্য হিস্সা, আগে সেটা নিয়ে আলোচনা, আমি গঙ্গার চুক্তি সেটাকে আমি কিভাবে করব এটা আলোচনা, তারপরে আমি আমার রিজার্ভার তৈরি করব, ব্যবস্থাপনা কিভাবে তৈরি করব, সেটা আমার সেকেন্ডারি আলোচনা। নিশ্চয়ই সেটার জন্য ভারত, বাংলাদেশ, নেপাল ভবিষ্যতে একটা যৌথ ব্যবস্থাপনা, এগুলো আমাদের লাগবে। কিভাবে আমি আমার এই বিশাল যে জলাধারকে তৈরি করে আমি ভবিষ্যতের জন্য আমি সেখানে কাজ করব। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশ, আমরা মনে করেছি যে কখনো আম পাঠিয়ে, কখনো ইলিশ মাছ পাঠিয়ে, টাঙ্গাইলের শাড়ি বা বেনারসি শাড়ি পাঠিয়ে ভারতের সাউথ ব্লককে আমরা দুর্বল করতে পারবো, ব্যাপারটা এরকম না। ডিপ্লোম্যাটিক বার্গেনিংটা কখনো এরকম না। সরকারের মেরুদণ্ড না থাকার জন্য, দাসানক পররাষ্ট্রনীতির জন্য, অনুগত নীতি অনুসরণ করবার যে অনেকটা আমাদের এজেন্ডাগুলো থাকতো টেবিলের নিচে, ফলে ভারতের এজেন্ডাগুলো নিয়ে আলোচনা, সেটা নিয়েও
সেটা নিয়ে হচ্ছে যা আমি এই কিছু। বিষয়ে ছোট্ট ফলে করে এই ধারা থেকে বাংলাদেশকে এখন নতুন যে এবারকার ছাত্র অভ্যুত্থানের পরে স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে আপনাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে, ডিপ্লোম্যাটিক্যালি প্রপার আপনাকে বার্গেনিং করতে হবে, জাতীয় স্বার্থের পক্ষে অবস্থান নিতে জি, হবে। আমি দেখি ইফতেখার মাহমুদ, আপনার এই বিষয়ে আপনার মন্তব্যটা কি হবে, যে আসলে কি আমরা ডিপ্লোমেসির ক্ষেত্রে এইসব বার্গেনিং পয়েন্টগুলো মিস করেছি কিনা, পাশাপাশি কি আসলে আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণটা কি হয়, যে ভারত কি নতুন বাংলাদেশ কি বুঝতে পারছে? হ্যাঁ, আসলে বুঝতে পারছে কি পারছে না এটা ডিপেন্ড করবে বাংলাদেশের প্রতিক্রিয়ার উপরে। আমরা যদি বুঝাইতে পারি এখন যে ভাষায় আমরা আমাদেরকে বোঝানো উচিত, হ্যাঁ, যে শক্ত যে দাবি, যে আইনি কাঠামো ভাষায় বলা দরকার, সেটা বলতে হবে। আন্তর্জাতিক জাতিসংঘের আন্ডারে একটা আন্তর্জাতিক রিভার কনভেনশন আছে, বাংলাদেশ কিন্তু সেটাতে স্বাক্ষর করে নাই, কারণ এটাতে ভারত স্বাক্ষর করে নাই। ফলে এরকম একটা কথা প্রচলিত আছে, ভারত স্বাক্ষর করে নাই তাই বাংলাদেশও স্বাক্ষর করে নাই। সো বাংলাদেশ এবং ভারত দুই দেশই যদি স্বাক্ষর করতো তাহলে হচ্ছে কিন্তু এটা নিয়ে বাংলাদেশ একটা আন্তর্জাতিক আদালত এবং অন্যান্য জায়গায় জাতিসংঘের মাধ্যমে নানাভাবে এটার একটা সমাধানের পথে যেতে পারতো। কিন্তু তারপরেও কিন্তু দুই দেশের মধ্যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু আমরা আছি। হ্যাঁ, আমরা 72 সালে যৌথ নদী কমিশন হওয়ার পরে যে আইন হয় সেটার মধ্যে কিন্তু আমাদের ওই ক্লজটা আছে, যেটা আমি আগে বলেছি। ফলে সেটার আন্ডারও কিন্তু আমি এটা বলতে পারি, যৌথ নদী কমিশন প্রতি বছর মিটিং হয়, গত বছর আগস্টে মিটিং হয়েছে, এই বছর আগস্টে হওয়ার কথা ছিল, যেটা সম্ভবত অক্টোবর নভেম্বরে হচ্ছে। ফলে আমাদের একটা কিন্তু সুযোগ আছে যে আমরা বলবো যে আমাদের এইটা আমরা তোমাদের কাছ থেকে পাই, এটা আমাদের রাইট, ফলে আমাদেরকে এটা দাও। হ্যাঁ, তো এই যে চাইতে হলে যে আমি বলবো যে যেটা দৃঢ়চিত্ত দরকার হয়, চাইতে গেলে যে বস্তুনিষ্ঠ তথ্যপাত্য দরকার হয় এবং প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়, সেইগুলো যদি বাংলাদেশ নিতে পারে, আমার মনে হয় যে এটা ভারতের সাথে পাকিস্তানের সিন্ধু নদ নিয়ে যে চুক্তি আছে সেটা কিন্তু প্রপারলি বাস্তবায়ন হচ্ছে। আপনি যদি ভারত নেপালের মধ্যে এরকম আছে, ইভেন আমরা সবসময় আমাদের নদীর পানি বলতে ভারত বাংলাদেশ বুঝি, কিন্তু ব্রহ্মপুত্রের উজান তো ভুটান চীনও আছে। হ্যাঁ, গঙ্গার সর্বশেষ উজান হচ্ছে নেপাল। হ্যাঁ, ফলে এখানে নেপাল, ভুটান, চীন, ভারত, বাংলাদেশ মিলে কিন্তু বেসিন বেজ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, যেটা জাতিসংঘ বলতেছে। ইভেন ভারতের একসময়কার প্রধানমন্ত্রী মনমোহন সিং একবার ঢাকা এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা দিয়েছিল, সেখানে উনি কিন্তু বলেছিলেন যে আমরা বেসিন বেজ ম্যানেজমেন্টে যাচ্ছি, বাংলাদেশও এই ব্যাপারে বলতেছে। ফলে এগুলো হয়ে যায় বেসিক্যালি কি এই পলিটিশিয়ানদের একটা কিছু জার্গন, কিছু নতুন কথা, কিছু শব্দমালার মধ্য দিয়ে এগুলো ওনারা বলেন, কিন্তু এগুলো তথ্যপত্রগুলো সংগ্রহ করে বার্গেনিং টেবিলে সেটা উপস্থাপন করে প্রপার ডিপ্লোমেসির মধ্য দিয়ে এগুলো পুশ করে এগুলো যে চাইতে হবে, বলতে হবে, সেই যোগ্যতা, সামর্থ্য এবং আমি বলবো যে সদিচ্ছা, সেটা কিন্তু থাকতে হবে। এবং সেটাই সরকারের পক্ষে সম্ভব যদি তারা এই জিনিসগুলোকে আমলে নেয়। জি, আপনি বলছেন যে এই সরকারের পক্ষে সম্ভব, এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই আলোচনাটাই আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন এই সরকারের আজকেও যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তব্য শোনেন, সেখানে তো তিনি অনেকগুলো প্রসঙ্গই আনছেন, যে আদালত বলেন, প্রশাসন বলেন, চিকিৎসা বলেন, অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, নির্বাচন বলেন, কাজের জায়গা তৈরি করা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এই নদীর বিষয়ে, পানির বিষয়ে, সেটার বিষয়ে আসলে কতটুকু আশাবাদী হতে পারেন আপনারা তিনজন, সেটা একটু জানতে চাইবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। ইফতেখার মাহমুদ, যে প্রশ্নটা রেখেছিলাম বিরতির আগে, যে আমরা তো অনেকগুলো বিষয় শুনছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, ধাপ 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 ধরে বলেছেন, যে আদালত থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, চিকিৎসা থেকে শিক্ষা, অর্থনীতি, সেই জায়গা থেকে যদি এই পানির বিষয়েও যদি আপনার মনে হয়, যে আপনি কি কতটুকু আশাবাদী হতে পারেন? এখানে আশাবাদী হওয়ার অনেক সুযোগ আছে, কারণ আসলে পরিবেশ এবং পানি সম্পদ দুইটা মন্ত্রণালয় আসলে একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছে, যিনি আসলে এই খাতের একজন পরীক্ষিত যোদ্ধা এবং অনেকগুলো আইনি লড়াই করে বাংলাদেশের মানুষের পক্ষে উনি অনেক ধরনের রায় নিয়ে এসেছেন, যেটা সাধারণ মানুষের পক্ষে গেছে। হ্যাঁ, এবং এইখানকার যতগুলো ইস্যুজ আছে, ট্রান্সবাউন্ডারি রিভার থেকে শুরু করে এনভায়রনমেন্ট, ফরেস্ট, রিভার, এভরিথিং, এগুলো সবগুলোর ব্যাপারে ওনার যথেষ্ট পরিমাণে দক্ষতা আছে। ফলে আমি যেটা, এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব নিয়েছেন, তারও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ, উনি যে জিরো সবকিছুর মধ্যে একটা নেট জিরো যে আইডিয়া 3-0, এইটাও উনি কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম এই বিষয়টাকে সামনে এনেছেন। ফলে আমি মনে করি যে ওনাদের সদিচ্ছার যথেষ্ট
যথেষ্ট পরিমাণে সদিচ্ছা আছে এবং সেটা ওনারা বাস্তবায়নের চেষ্টা করবেন, কিন্তু সেই চেষ্টাটা তখনই সফল হবে যদি আসলে এটার পক্ষে আমাদের ব্যুরোক্রেসি প্রপারলি ওনাদেরকে হেল্প করেন, আমাদের যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা যদি তাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেন, এবং আমাদের এই বিষয় নিয়ে যারা আইনি কাজ করেন, হ্যাঁ, যিনি উপদেষ্টা তিনি নিজেও একজন আইনজীবী, ফলে উনি এই বিষয়টা অনেক ভালো জানেন, কিন্তু তারপরেও জানা দরকার আছে। আমাদের একটা দুর্ভাগ্য কি দেখেন, আমাদের এখানে পানি সম্পদ, নদী ব্যবস্থাপনা নিয়ে আমাদের সরকারি দপ্তরগুলোর বাইরে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার কিন্তু এগুলো নিয়ে গবেষণা, তারপর এগুলো নিয়ে যদি আপনি নানা ধরনের আইনি নীতি পর্যালোচনা, এগুলোর কিন্তু জায়গা খুবই কম, ফলে এটা একটু ব্যুরোক্রেসি এবং প্রকৌশলী নির্ভর। হ্যাঁ, ফলে সেই জায়গা থেকেও বের করে ভূ রাজনীতি, পানি বিষয়ক যে বৈশ্বিক আইন এবং বাংলাদেশের আইন এবং এই বিষয়ের নানা ধরনের সামাজিক যে অভিজ্ঞতাগুলো আছে এইগুলো নিয়েও কিন্তু পর্যালোচনা হওয়া দরকার, এবং এই সমর্থনগুলো দিলে আমার মনে হয় যে ওনারা যদি প্রপারলি অ্যাড্রেস করতে পারেন, ডেফিনেটলি আমরা আমাদের অধিকারটা আমরা আনতে পারবো। জি ডক্টর জিলু, সেক্ষেত্রে কি পরিমাণ সময় লাগতে পারে এই যে বিষয়গুলো ইফতেখার মাহমুদ উল্লেখ করছিলেন? সেক্ষেত্রে তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের তাড়ার মধ্যে আছেন, এক ধরনের চাপ দেওয়ার মধ্যে দিয়ে আছেন, কিন্তু এই সরকারকেও তো একটা টাইম ফ্রেমের মধ্যে নানানগুলো বিষয়ে রিফর্ম করতে হবে। এই বিষয়টাতে আপনি কীরকম সময় অনুমান করেন? এটা কিন্তু আজকে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন, আমরা প্রতিবেশীদের সাথে আস্থা, বিশ্বাস এবং সহযোগিতামূলক আমাদের থাকবে, বৈদেশিক নীতি থাকবে। তো এটা যদি আমরা যেটা বলেছেন এটা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই পানি বলেন বা অন্য অনেক ইস্যু আমাদের সাথে প্রতিবেশীর সাথে আছে, তো এগুলো কিন্তু আমরা সেটেল করতে পারবো যদি টেবিলে আমরা যদি এই নেগোসিয়েশনটা এইভাবে করতে পারি। বিশেষজ্ঞ, আমাদের আমলাতান্ত্রিক এবং রাজনৈতিক যে নেতৃত্ব, এটা দিয়ে যদি আমরা কম্প্রিহেন্সিভলি যদি করতে পারি, অবশ্যই যৌক্তিকভাবে যদি আমরা বোঝাতে পারি, অবশ্যই এটার সমাধান হবে, এটা আমি আশা করি। সাইফুল হক, আপনাকে চটচট করে কয়েকটা প্রশ্ন করতে চাই, যেহেতু ডক্টর ইউনূসের প্রসঙ্গটি আসলো, সেখানে আমি কোড আন কোড তিনি কি বলেছেন সেটা বলে আপনার কাছে জানতে চাইবো। এটা বলছেন যে একটা বিষয়, তিনি বলছেন যে একটা বিষয় সবাই জানতে আগ্রহী, কখন তার সরকার আসলে বিদায় নেবে। এটার জবাব তিনি বলছেন যে যারা জিজ্ঞেস করছেন তাদেরই হাতেই, কখন আপনারা আসলে তাকে বিদায় দেবেন। আমি আসলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে জানতে চাইছি যে আসলে আপনি কি মনে করেন যে আসলে মানে এই সরকার আসলে কখন বিদায় নেওয়া দরকার? আমি তার আগে যদি খুব চটপট করে কয়েকটা কথা বলি। প্রথমত, তিনি আজকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, এর মধ্যে কিছু বাস্তবতা আছে যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। 16 বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন এবং সেখানে কিছুটা যে জন আকাঙ্ক্ষা, এই দুঃশাসনের পরবর্তী একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার, রাষ্ট্র, সমাজটা কীরকম হবে, কিছু জনপ্রত্যাশাও তার এই বক্তব্যের মধ্য দিয়ে এসছে। তিনি চেষ্টা করেছেন বিভিন্ন খাতকে অ্যাড্রেস করবার জন্য একটা সমগ্র, একটা কম্প্রিহেন্সিভ কিছুটা বক্তব্য সেখানে আছে। একই সাথে দেখলাম যে তিনি বিচারের ব্যাপারটাও তিনি সেখানে উত্থাপন করেছেন, এবং বিচারের ব্যাপারে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপরে যেভাবে হামলা আক্রমণ করে বিচারের আগেই এক ধরনের বিচার করে মব জাস্টিসের মতন করে যেভাবে হেনস্থা করা হচ্ছে দেখলাম, এটা নিয়েও তিনি বক্তব্য দিয়েছেন। আমি একটা বলতে, এই বিচারগুলো কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিষয় না। অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, সুতরাং সেটাকে যথাযথ তদন্ত করে চার্জশিট দাখিল করে দায়ী বা অন্যায়কারী অথবা গণহত্যার সঙ্গে যারা যুক্ত, চুরি, দুর্নীতি, নানা দুঃশাসনের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে সংশ্লিষ্ট আইনের আওতায় এনে নিশ্চয়ই উপযুক্ত বিচার। এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় না, এটা একটা বিষয়। তারপরে আপনি আমাকে যেটা বললেন নির্বাচনের ব্যাপারে, আমার মনে হয়েছে তিনি একটা কৌশলী বক্তব্য তিনি দিয়েছেন। সেটা কেমন? কৌশলটা কিরকম? তিনি বলছেন এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। তাহলে রাজনৈতিক সিদ্ধান্তের প্রধান স্টেক হোল্ডার কারা? প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো। ম্যাক্রো লেভেলে যদি বলি, আমার জনগণ, ভোটারেরা, সুনির্দিষ্ট করে বললে রাজনৈতিক দলগুলো বা আমাদের এর সঙ্গে যুক্ত আমাদের গুরুত্বপূর্ণ কনস্টিটুয়েন্সি বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে। তিনি যদি এটা বলতেন যে সময়সীমা কি হবে, এটা নিয়ে আমাকে কি মানে এটা নিয়ে আর যে কথা তিনি শুনতে চান না বা এভাবে কথাটা উত্থাপন করুন, মনে হলে তিনি একটু বিব্রত বোধ করছেন যারা এই কথাটা বলছেন। কিন্তু আমি যেটা কথা আপনার অনুষ্ঠানে খুব পরিষ্কার করে বলতে চাই, যে ক্ষমতার কোনো সময়সীমা নাই, যেই ক্ষমতার কোনো লিমিট নাই, যেই ক্ষমতার কোনো চৌহদ্দি নাই,
সেই ক্ষমতা কিন্তু একটু বিপজ্জনক। Okay. সেই ক্ষমতাটা যথাযথভাবে প্রয়োগ হবে কিনা, নাগরিক হিসাবে আমি সুবিচারটা পাবো কিনা, কারণ এই ক্ষমতার তো কোনো চৌহদ্দি নাই, তার কোনো লিমিট নাই, তিনি কোথায় থামবেন তিনি, কারণ এই ব্যাপারে তো তার কোনো প্রায়র কোনো কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাহলে বরঞ্চ যে কথাটা বলা দরকার ছিল যে তিনি সময়সীমাটা কি হবে, এটা দেশের রাজনৈতিক দলগুলো বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে তাদের একটা মতামতের প্রেক্ষিতে কোন কোন সংস্কারগুলো না হলে এটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন করা যাবে না, বা এই 16 বছরের আবর্জনা পরিষ্কারের জন্য প্রায়োরিটি বেসিসে আমি 1, 2, 3, 4 করে কোন কোন ক্ষেত্রে আমি উদ্যোগ নিতে পারবো, যদি একটু পরিষ্কার করে বলতেন তাহলে রাজনীতি বা জনগণের জন্য এটা সহজ হতো। এই যেটা শেষ করি, আর কোনগুলো একটা, কারণ এর সঙ্গে একটা আইনের প্রশ্ন আছে, এর সঙ্গে অনেকগুলো আইন পরিবর্তনের প্রশ্ন আছে, সংবিধান পরিবর্তনের প্রশ্ন আছে, যেগুলো একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার বা পার্লামেন্ট যেগুলো করবে, তাহলে সকল সংস্কার করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, একদম শেষ তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, একদম শেষ সকল দায়িত্ব তারা যদি নিয়ে নেন তাহলে জনমনে বহু প্রশ্ন কিন্তু উত্থাপিত হবে। একদম শেষ প্রশ্ন, খুব ছোট্ট করে যদি উত্তর দেন। তিনি বলছিলেন যে জাতীয় ঐক্যে তিনি বিশ্বাস করেন। এখন এই জাতীয় ঐক্যে কি আওয়ামী লীগ সহ 14 দল বা মহাজোট তারা থাকবে কিনা? মানে জাতীয় ঐক্য তো নিশ্চয়ই একটা অংশকে বাদ দিয়ে নিশ্চয়ই জাতীয় ঐক্য হয় না। আমি মনে করি আপনি তো, দেশটা তো 17 কোটি বা 18 কোটি মানুষের দেশ, ভোটার এখন প্রায় 11 কোটির উপরে হচ্ছে আমাদের ভোটাররা, তাহলে জাতীয় ঐক্যটা অর্থটা কি? জাতীয় ঐক্য মানে আপনি কোন দল অপরাধ করে থাকছেন, কোন দলের নেতা সংগঠকরা তারা অপরাধ করছেন, সেটা একটা বিষয়, কিন্তু এই মানে সব দলেরই ধরেন তাদের সমর্থক আছে না, ভোটাররা আছে না, তাহলে এটা বিশেষ কয়েকশো বা কয়েক হাজারের জন্য নিশ্চয়ই লক্ষ লক্ষ যারা সমর্থক আছেন, ভোটাররা আছেন, তাদেরকে নিশ্চয়ই রাজনৈতিক সিন থেকে আপনি কিন্তু বের করে দেবার কিন্তু কোনো প্রশ্ন নেই। তাহলে যখন আপনি জাতীয় ঐক্যের প্রশ্নটা বলবেন, তাহলে নিশ্চয়ই আপনি অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করেন, যারা গণহত্যার সঙ্গে দায়ী, যারা স্বৈরতন্ত্রের জন্য তাদের চিহ্নিত করেন, কিন্তু বাদবাকি সমস্ত জনগণকে একটা রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে, ডেমোক্রেটিক প্রক্রিয়া। আপনার বক্তব্য একদম পরিষ্কার। আপনারা তিনজন আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছিলেন। আর এই ছিল আজকে 24 ঘন্টায়। কাল আবার দেখা হবে।